আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত নুরুদ্দিন ট্রফি সিনিয়র আন্তজেলা ক্রিকেট প্রতিযোগিতা গ্রুপ লিগের প্রথম ম্যাচে বঙ্গাইগাঁওয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে শিলচর দল 3 পয়েন্ট লাভ করেছে। এই ম্যাচে শিলচর দলের অধিনায়ক রাহুল সিং মোট 9টি উইকেট দখল করেছেন। ম্যাচের ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে দলের কোচ প্রীতম দাস জানান, আজকে আমরা গুয়াহাটি বর্ষাপাড়াতে কালকের থেকে আমাদের নুরুদ্দিন সিনিয়র ডিস্ট্রিক্ট সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট স্টার্ট হয়েছিল। তো কালকে টস জিতে প্রথম বঙ্গাইগাঁও ব্যাটিং করলো। বঙ্গাইগাঁও ব্যাটিং করার পর আমরা ওদেরকে 147 রানে অল আউট করলাম ফার্স্ট ইনিংস। তারপরে আমাদের ব্যাটিং আসলো। ব্যাটিং আসার পর আমরা 215 রান আমরা করলাম। করার পর তারপরে আমরা আবার ওদের ব্যাটিং আসলো। তারপরে আমরা ওদেরকে 100 সামথিং ওদেরকে অল আউট করেছি। তারপরে আমাদের টার্গেট ছিল 180 ওদেরকে অল আউট করেছি। তারপরে আমরা তারপরে আবার আমাদের ব্যাটিং আসলো। ব্যাটিং আসার পর আমরা ওভার বেশি ছিল না, 6 ওভারে আমাদের 88 টার্গেট ছিল। তো আমরা 6 ওভারে জাস্ট 50 রানে করতে পারলাম। 30 রানের জন্য আমরা আমরা টার্গেটটা চেস করতে পারি নাই। তো আপনারা শিলচর দল প্রথম ইনিংসের লিডে ম্যাচটা জিতেছে। হ্যাঁ, ফার্স্ট ইনিংসে লিডে আমরা ম্যাচটা জিতলাম। তাহলে কত পয়েন্ট পেয়েছে শিলচর দল? শিলচর দল আমরা 3 পয়েন্ট পেয়েছি। এইটা প্রথম ম্যাচ ছিল, প্রথম ম্যাচ বঙ্গাইগাঁওর সাথে। এই ম্যাচে শিলচর দলের বোলাররা প্রথম ইনিংসে কে কটি উইকেট লাভ করেছেন? প্রথম ইনিংসে রাহুল সিং 4টা, দিবাকর জোহরি 1টা, তারপরে অমিত যাদব 1টা, ঋত্বিক 1টা, এরকম করে সবে 1টা-2টা উইকেট করে করেছে। কিন্তু রাহুল সিং সবচেয়ে বেশি 4 উইকেট নিয়ে গেল ফার্স্ট ইনিংস। তো শিলচর দলের যে প্রথম ইনিংসের ব্যাটিং সেটা একটু বলবেন, কারা কত রান করেছে? শিলচর ইনিংসের ব্যাটিং এ প্রথম আমাদের শুভম মন্ডল ও হাইস্ট রান করেছে, 70 সামথিং করেছে, 74 সামথিং। আর এরপরে করেছে হাইস্ট রান শ্রমিক দাস 43, আর এরপরে করেছে অমিত যাদব 37। তো প্রথম দিকে ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন, সে ধরনের রান করতে পারেনি, কারণ কি? উইকেট তো পুরো ব্যাটিং উইকেটই ছিল। আর ফার্স্ট উইকেটটা যেটা আমাদের রান আউট হয়েছে, একটু মিসকমিউনিকেশন হয়েছে। পারভেজ মোশাররফ। হ্যাঁ, পারভেজ মোশাররফ। এরপরে আমাদের একটা কারেন্ট রঞ্জি ট্রফি প্লেয়ার ও ইনসাইড এজ বোল্ড হয়ে গেছে। আনলাকি 2টা উইকেট গেছে, তার জন্য একটু আমরা ট্রাভেল করেছি। বাকি আমাদের রেস্ট অফ যারা ব্যাটসম্যানরা ছিল ওরা সব করে দিই ম্যানেজ করে নিয়েছি। তাহলে প্রথম ম্যাচে ব্যাটিং এবং বোলিং এ কি আপনি সন্তুষ্ট কোচ হিসাবে? আই থিঙ্ক ব্যাটিংটা নিয়ে আমার একটু কনসার্ন রয়েছে, কারণ ব্যাটিংটা আমাদের বহুত বড় ডেপথ ছিল। অলমোস্ট আমরা 300 সামথিং করতে পারতাম এই উইকেটে, যেটা আমরা লেক অফ আমাদের 60-70 রান কম হয়। তো পরবর্তী ম্যাচ কাদের বিরুদ্ধে? পরবর্তী ম্যাচ আমাদের নলবাড়ির সাথে। এটা কবে শুরু হবে? এটা শুরু হবে 24-25 তারিখে। তো দ্বিতীয় ম্যাচে কোনো পরিবর্তন হবে কি? এটা এখন ভাবি নাই। কালকে আমরা সব বসে ম্যানেজার কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ সব মিলে আমরা কথা বলবো। তো আজকের এই শক্তিশালী দলের বিরুদ্ধে প্রথম ইনিংসের লিডে শিলচর দল জয় পেয়েছে, সেটা কি প্রত্যাশিত ছিল? জয় তো দরকার ছিল, কিন্তু আমরা ফার্স্ট ইনিংসের যেটা লিড পেয়েছি, তো আজকে এই 2 দিন বহুত গরম ছিল, ঠিক আছে, হিউমিড বহুত ছিল।
তার জন্য একটু হয়তো আমাদের লিটল বিট একটু ফিল্ডিং একটু ক্যাজুয়ালিটি হয়েছে। বাকি এক দুই নেক্সট ম্যাচে আমরা দেখবো যেটা আমাদের ভুল হয়েছে, এটা কি করতে লাগে, ঠিক করতে লাগে, ওইটা আমরা ঠিক করি। এই গ্রুপে আর কোন কোন দল রয়েছে? এই গ্রুপে আরো রয়েছে লোকে গুয়াহাটি, মোট 3টি দল। হ্যাঁ, গুয়াহাটি, নলবাড়ি, বঙ্গাইগাঁও। তাহলে শক্তিশালী দল হিসেবে কোন দলকে আপনি মনে করছেন? শক্তিশালী দল শিলচর আর গুয়াহাটি। গুয়াহাটি। তো এই অবস্থায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব কি এই দলের এই পারফরমেন্স? আই থিঙ্ক আমরা অবভিয়াসলি আমাদের যে পোটেনশিয়াল আছে টিমের, বোলিং ব্যাটিং যেটা আছে আমাদের টিমে, বহুত রঞ্জি ট্রফি প্লেয়ার রয়েছে, তারপরে ব্যাটসম্যান আন্ডার-23 প্লেয়ারও রয়েছে, আর ফিউচারে পারফরমেন্স করা অনেক জুনিয়র প্লেয়ারও রয়েছে। তো আই থিঙ্ক আমাদের পোটেনশিয়াল আছে আমরা জিততে পারবো। দলের যে অধিনায়ক যিনি রাজ্যর একজন প্রথম সারির ক্রিকেটার রাহুল সিং, রাহুল সিং এর উপর বেশি ভরসা রয়েছে দলের। না, রাহুল সিং অবভিয়াসলি যখন আমি শিলচর থেকে খেলতাম অ্যাজ এ প্লেয়ার, তখন সবাই আমার উপরে ভরসা করতো, অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ বোলার, সব বোলারের উপরে বেশি রেসপন্সিবিলিটি থাকে। তো রাহুল সিং এর উপরেও সব ক্যাপ্টেন বোলার তো লিডিং ইন দ্য ফ্রন্ট হতেই লাগে, তো রেসপন্সিবিলিটি থাকবে। আর রাহুল ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছে, তো এটা কোনো ওর জন্য কোনো হবে না, কিন্তু পারফরমেন্স যেটা করে যাচ্ছে ও বোলিং হিসেবেও ভালো করছে। শিলচর দলের অধিনায়ক রাহুল সিং এর প্রথম ইনিংসে 4 উইকেট, সেটা একটা পরবর্তী ম্যাচে একটা মানসিক ভাবে একটা এগিয়ে থাকবে শিলচর দল বলে মনে করছেন? শুধু 4 উইকেট নয়, ওর সেকেন্ড ইনিংসে 5 উইকেটও আছে, তো টোটাল 9 উইকেটও নিয়েছে এই ম্যাচে 9 উইকেট নিয়েছেন না? হ্যাঁ। তো সেটা একটা মানসিক দিক থেকে দল অনেকটা এগিয়ে থাকবে বলে মনে করছেন? এগিয়ে থাকবে রাহুলের নেতৃত্বে। ওর সাথে যে আরো জুনিয়র স্পিনাররাও আছে, আরো জুনিয়র বোলাররাও আছে, ওরাও হেল্প করছে, আমিও আছি, আমিও ওদের সাথে লেগে আছি, কিরকম পারফরমেন্স ওদের থেকে বার করা যায়, কিরকম ম্যাচ জিতাতে করা যায় ওই হিসাবে। নুরুদ্দিন ট্রফিতে শিলচর জেলা দলের পারফরমেন্স গুয়াহাটি বা নগাঁওয়ের বিরুদ্ধে এর আগে ভালো ছিল কি? হ্যাঁ, নগাঁও তো নেই এখানে, কিন্তু গুয়াহাটির সাথে তো আগে আমরা ম্যাচ জিতেছি। এছাড়া দ্বিতীয় দল আমরা তো বহুতই ম্যাচ জিতেছি, তেজপুরের সাথে জিতেছি, রেলওয়ের অনেক ইয়ের সাথেও জিতেছি আমরা, ডিব্রুগড়ের সাথে জিতেছি, বহুত ম্যাচ জিতেছি আমরা। তাহলে মানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন ব্যাপার নয় বলে ভাবছেন? গ্রুপের মধ্যে যারা আছে এখন জাস্ট গুয়াহাটি আছে, তো আমরা অবভিয়াসলি আমরা ফাইট দেবো, ঠিক আছে? তো দুজনে যখন ম্যাচ শুরু হবে তখন দেখা যাবে ভালো হবে। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে 19 এপ্রিল থেকে অনুষ্ঠিত হচ্ছে নুরুদ্দিন ট্রফি সিনিয়র আন্তজেলা ক্রিকেট টুর্নামেন্ট। এ ব্যাপারে আকাশবাণীকে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস। আমাদের নুরুদ্দিন ট্রফি শুরু হয়েছে এখানে আমাদের ডিএসএ মাঠে, হাইলাকান্দি, লক্ষ্মীপুর, কার্বি আংলং, ডিমা হাসাও এই 4 টিম নিয়ে খেলা শুরু হয়েছে। কিন্তু প্রথম খেলা হয়েছে হাইলাকান্দি এবং হাফলং এর খেলা হয়েছে, ডিমা হাসাও হাইলাকান্দি জিতেছে ওই ম্যাচটাতে। পরের ম্যাচে কার্বি আংলং এবং ডিমা হাসাও খেলা ছিল, কিন্তু বৃষ্টির জন্য ম্যাচটা করানো যায়নি। এর পরের ডেটে কার্বি আংলং লক্ষ্মীপুরের মধ্যে ম্যাচ হয়নি, আর গতকালকে কার্বি আংলং এবং ডিমা হাসাওয়ের মধ্যে ম্যাচ হয়েছে। কার্বি আংলং ম্যাচটি জিতেছে, তারা এখন গ্রুপের শীর্ষে রয়েছে, তারা 2 ম্যাচে 4 পয়েন্টে আছে। আজকে আমাদের হাইলাকান্দির দ্বিতীয় ম্যাচ আছে, কিন্তু বৃষ্টির জন্য একটু দেরি হবে শুরু করতে, কারণ কালকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের টেন্ট বানানো হয়েছিল প্লেয়ারদের জন্য, ওইগুলো সব তুফানে উড়িয়ে নিয়ে গেছে, যার জন্য প্রতিদিন তুফানের বৃষ্টি, 7টা-8টা বাজছে বৃষ্টি আর তুফান আসছে, যার জন্য প্রত্যেকদিন ম্যাচ দেরি হচ্ছে। কালকেও ম্যাচ 21 ওভারের হয়েছে, হাইলাকান্দি প্রথম দিন খেলেছে, ওই দিনও ম্যাচ 21 ওভারের হয়েছে।
আজকেও আমার মনে হচ্ছে সেম ওভারে খেলা হবে, 21 ওভারে খেলা হবে। হুম, হুম, ওই গ্রুপ থেকে এক টিমে বেরোবে, গিয়ে সেকেন্ড রাউন্ডে খেলবে। হুম। কিন্তু প্রচুর বৃষ্টি তুফানের জন্য মানে আমাদের খুব কষ্ট করতে হচ্ছে, যার জন্য আমাদের গ্রাউন্ডসম্যানরা খুব কষ্ট করছে। তো নুরুদ্দিন ট্রফি এবার কত তারিখ অবধি চলবে আশা করা যায়? 26 তারিখ পর্যন্ত চলবে। আহ, তো এতে প্রাইজ মানি বা না, ট্রফি? টুর্নামেন্টে প্রাইজ মানি আছে। টুর্নামেন্ট যারা চ্যাম্পিয়ন, মানে এটার নুরুদ্দিন না, এটার নাম বদলে গেছে। প্লেট গ্রুপে নবকুমার হুম, 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 ভুইয়ার নাম হয়েছে, আর এলিট গ্রুপে নুরুদ্দিন ট্রফি আছে। প্লেট গ্রুপের নাম হয়েছে মানে নবকুমার ভুইয়া। হুম, 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 আর এটাতে যে চ্যাম্পিয়ন হবে ও পাবে 10 লাখ, আর যে রানার্স হবে ও পাবে 7 লাখ। হুম, হুম। সেম নুরুদ্দিন ট্রফির এলিট গ্রুপে যে চ্যাম্পিয়ন হবে ও পাবে 15 লাখ, আর যে রানার্স হবে ও পাবে 10 লাখ। এটা প্রায় নিয়মিত প্রতি বছরই অনুষ্ঠিত হয়। হ্যাঁ, এটা প্রতি বছরে নুরুদ্দিন অনুষ্ঠিত হয়, কিন্তু এবছর একটা মানে কোনোদিনও আমাদের মানে নুরুদ্দিন ট্রফিতে কোনোদিনও মানে প্রাইজ মানি মানে ছিল না। হুম, এই বছর প্রথম শুরু করেছে হুম, হুম, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই বছর প্রথম মানে এলিট গ্রুপের প্লেট গ্রুপের নাম বদলে, আগে প্লেট গ্রুপে নুরুদ্দিন ট্রফি ছিল, কিন্তু এবার প্লেট গ্রুপে মানে নবকুমার ভুইয়া নাম দিয়ে দিয়েছে এবার ট্রফিটা। হুম, হুম, আর এই বছরের প্রথম মানে চ্যাম্পিয়ন এবং রানার্সের জন্য মানে এই পুরস্কার রেখেছে। হুম, হুম। তো আজকে বা আগামীকাল কোন কোন গ্রুপের খেলা রয়েছে? গ্রুপে তো আমাদের তো মানে খেলা তো প্রত্যেক দিনে চলছে, মানে আমাদের কালকে কোনো খেলা নেই। হুম, 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 পরশুদিন হাইলাকান্দি, পরশুদিন লক্ষ্মীপুর আর এই ডিমা হাজার খেলা আছে, আর 26 তারিখ হাইলাকান্দি আর কার্বি আংলং। হুম। এই এই মানে এই পর্বের ম্যাচ শেষ হয়ে যাবে 26 তারিখ। 26-এ এখান থেকে শেষ। যে হাইস্ট পয়েন্ট থাকবে ওই মানে কোয়ালিফাই, এক টিমে কোয়ালিফাই দ্বিতীয় রাউন্ডের জন্য। হুম। তো মাঠের অবস্থা মোটের উপর মাঠের অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু এত বৃষ্টি আর তুফান হচ্ছে মানে এটা বলা মানে মুখে বলা যায়। আপনাকে ভিডিও কলে দেখালে আপনি বুঝবেন আর কি, মানে কি তুফান আর বৃষ্টি হচ্ছে ডেইলি। হুম, হুম, আজটা দিন পুরো সকাল 7টার থেকে মানে গ্রাউন্ডসম্যানরা 6-7 জন মিলে পরিশ্রম করছে, পুরো 12টা-1টা পর্যন্ত মাঠ রেডি করছে, খেলা হচ্ছে, আবার সন্ধ্যা 7টা-8টার মধ্যে আবার তুফান নিয়ে আসছে। হুম, হুম, হুম। তো হাইলাকান্দির দলের প্রস্তুতি কিরকম রয়েছে? টীমের প্রস্তুতি খুবই ভালো হয়েছে, কিন্তু মানে বৃষ্টির জন্য মানে ওরা মানে ইনডোর ছাড়া মানে বাইরে আর প্র্যাকটিস করতে পারছে না, ইনডোরে প্র্যাকটিস করতে হচ্ছে। হুম, হুম। প্র্যাকটিস মাঠে করাও সম্ভব হচ্ছে না, না। সম্ভব হচ্ছে না মাঠে করা। হ্যাঁ। তো এটা একটা মানে ফ্যাক্টর, আর কিছু না। মানে মানে ইনডোরে প্র্যাকটিস করতে হচ্ছে। তো খেলা শেষ পর্যন্ত কি আশা করা যায়, কি হতে আশা পারে? তো আমরা তো আশাবাদী এই গ্রুপ থেকে হাইলাকান্দি মানে বেরোবে। দেখা যাক আর আর মানে কোন টিম বেরোয়। কার্বি আংলংও বেরোতে পারে। লক্ষ্মীপুর আর লক্ষ্মীপুর তো আজকে ম্যাচ দেখা যাক, আজকের ম্যাচে বোঝা যাবে লক্ষ্মীপুরের চান্স আছে কিনা। হুম, 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 আর লক্ষ্মীপুর একটা ম্যাচ হয়নি, আজকে যদি ম্যাচ ওরা হেরে যায় কি মানে যদি জিতে যায় তাহলে ওরা চান্স থাকবে, হেরে গেলে মনে হয় না চান্স থাকবে। হুম, হুম, হুম। আবহাওয়া অনুকূল না থাকায় দর্শকও হয়তো না, ততটা। দর্শকও কম হচ্ছে। হ্যাঁ, মানে ম্যাচ হবে কিনা একটা সংশয় থেকে যাচ্ছে, যার জন্য ম্যাচ হলে মানে একটা একটা পর্বে খেলা শুরু হচ্ছে, যার হুম, জন্য মানে দর্শকরা মানে থাকছে না। হুম, হুম। আহ, থাকার খেলোয়াড়দের থাকার জন্য ডিএস এর যে মানে ব্যবস্থা। মানে একটা হোটেলে দেওয়া হয়েছে, হোটেলগুলো তো দেওয়া হয়েছে, 3 টিম হোটেলই আছে। ডিএস এর নিজস্ব হোটেল ব্যবহার করা সম্ভব হচ্ছে না। না, ড্রেসের জন্য হোস্টেল, এটা তো মানে আসবাবপত্র এখনো মানে আসেনি, এটা হুম, এখনো। সম্প্রতি শ্রীভূমি জেলার সদর শহরের সরস্বতী বিদ্যানিকেতনের প্রেক্ষাগৃহে শ্রীভূমি জেলা দাবা একাডেমির উদ্যোগে জেলা পর্যায়ে দুদিনব্যাপী দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীভূমি জেলা দাবা সংস্থার সভাপতি পঙ্কজ রায় চৌধুরী দাবা খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বললেন, তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে একজন নিজে থেকে ইন্টারেস্ট নিয়েছে, এবং তোমাদের প্রত্যেকের মধ্যে আমি বিশ্বাস করি সমান ট্যালেন্ট আছে, শুধু সেটাকে কাজে লাগাতে হবে।
আজকে যেমন ধরো আজকে আমার এখানে সামনে মেহেদি, একটু আগে আমি ওকে নিয়ে গিয়েছিলাম ব্যায়াম দেখাতে, ও আজকে সেভাবে হয়তো এক্সপেক্টেড লেভেল পারফর্ম করতে পারিনি, ওর মনটা খারাপ। তো আমি মেহেদিকে বলছিলাম হার জিত দুটোই কিন্তু খেলার অঙ্গ। রুদ্ররাজ তুমি আজকে চ্যাম্পিয়ন হয়েছো, হয়তো নেক্সট টুর্নামেন্টে তুমি হয়তো এতটা ভালো নাও করতে পারো। একজন চ্যাম্পিয়ন তৈরি হয়ে কিন্তু কতটা জিতছে তার থেকে নয়, হারটাকে সে কত সহজভাবে নিতে পারছে এবং তার থেকে সে কি শিক্ষাটা নিচ্ছে সেটা দিয়ে একজন চ্যাম্পিয়ন তৈরি হয়। এটা কিন্তু সবসময় মনে রাখবে। আজকে ভারত ভার্সাস সাউথ আফ্রিকার ওমেন্স ক্রিকেট টিম খেলা হচ্ছে, একটু আগে শুরু হয়েছে। লাস্ট ম্যাচ আমরা দেখেছি অনেকেই, জেমিমা রড্রিগেজ। জেমিমা, আমি পড়ছিলাম ওর বিষয়ে, একটা 22 বছর বয়সে মেয়ে, তোমাদের মতো মানে অনেকের মতো আমার ছেলে বয়সে। ও কিন্তু তার আগের ম্যাচগুলোতে কিন্তু দুটো ম্যাচে স্কোপ পেয়েছে, তারা কিন্তু স্কোপ পায়নি, দুটো ম্যাচেও কিন্তু খুব ভালো করতে পারেনি। তার আগেও ডিপ্রেশনে ছিল, অনেক ধরনের প্রবলেম ছিল, কিন্তু যখন প্রয়োজনের সময় সেঞ্চুরি করে ইন্ডিয়াকে জিতিয়ে দিল। তাই ট্যালেন্ট প্রত্যেকের মধ্যেই আছে, সেটাকে কাজে লাগাতে হবে। রুদ্ররাজ একটা এক্সাম্পল। আমরা হাজারো স্পোর্টসম্যানের কথা জানি যারা জীবনে অনেকবার হারিয়ে গেছে, হারিয়ে যেতে যেতে আবার চলে আসছে, নিজের জায়গায় চলে আসে, হাল ছাড়েনি। ঋষভ পান্ত, এত বড় অ্যাক্সিডেন্ট, তোমরা সবাই ক্রিকেট দেখো, তাই ক্রিকেটের এক্সাম্পল বলছি। এত বড় অ্যাক্সিডেন্ট, বাঁচবে কিনা কেউ জানতো না, তারপরে সে আবার সেই নিজের জায়গাটা ফিরে পেয়েছে। আবার যে ধরে রাখতে পারে না সে হারিয়ে যায়। তাই একটা কথা খেয়াল রাখবে, আজকে রুদ্ররাজের এক্সাম্পল থেকে কিছুদিন আগে আমরা একইভাবে মেহেদির পারফরমেন্স থেকে তোমরা সবাই উদ্বুদ্ধ হয়েছো। তাই আজকে এই জায়গা থেকে তোমরা বাচ্চারা, আজকে যারা এখানে 15-20 জন বাচ্চা আছো যারা খেলেছো, সবাই মিলে একটা প্রতিজ্ঞা নাও যে সামনে যে টুর্নামেন্টগুলো হবে সেগুলোতে আমরা ভালো করবো। আর গার্জিয়ানদের আমি একটা কথা বলছি, আজকে সোমা ম্যাডাম, যেটা আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি বলতে, আজকে উনি যখন গেছেন, জাহান সঙ্গে গেছে, জলপাইগুড়ি গেছেন, আমার মনে হয় না খুব বেশি খরচ হয়েছে। কারণ জাহান আমার ছেলেকেও নিয়ে গিয়েছিল, খরচ টরচ যা হয়তো ওই করেছে। আমি আজকে আমার মিসেসকে জিজ্ঞেস করি জাহানকে দিয়েছি কিনা, ও বলছে জাহান দিয়েছে। আমি যেটা শুনেছি, জাহান খুব সিস্টেমেটিক ওয়েতে খরচটা করেছে, খুব বেশি কিন্তু খরচ হয়নি। ইয়েস, রিজনেবল। এবং সেখানে একটা নতুন জায়গা বাচ্চাটা দেখলো, শুধু চেস খেলা নয়, চেস খেলার টুর্নামেন্টে গেলে আপনাদেরও একটু আউটিং হয়, সেই সাথে বাচ্চাটাও একটা নতুন জায়গা দেখলো। আমাদের এডুকেশন সিস্টেমে কিন্তু ট্রাভেলিং জিনিসটা নেই, কিন্তু ট্রাভেলিং ওই বিভিন্ন জায়গায় বাচ্চাদের নিয়ে যাওয়া, এটাও কিন্তু এডুকেশনের জীবনে একটা বড় শিক্ষা। হ্যাঁ, এক্সকারশন। তাই আমি বলছি সামনে মিজোরাম টুর্নামেন্ট আছে, আইজল টুর্নামেন্ট আছে। এখন আইজল আজকে কিন্তু সবথেকে বড় টুর্নামেন্ট, ওয়ান অফ দ্য বড় টুর্নামেন্ট, বিগেস্ট টুর্নামেন্ট নর্থ ইস্টের হয়। তো আইজল কিন্তু এখন ট্রেন আছে, আমি যতটুকু জানি 3-4 জন প্লেয়ার আমার এখান থেকে সিনিয়র প্লেয়াররা যাবেন। এবং চেসে এমন একটা ব্যাপার আছে আমাদের এই শ্রীভূমি ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে যে সিনিয়র যে প্লেয়াররা যাবেন, জুনিয়ররা যদি জুনিয়রদের ওনারা সঙ্গে নিয়ে যেতে চান এবং সব দায়িত্ব নিয়ে যান। তাই গার্জিয়ান আপনারা যারা এখানে আছেন বা যাদেরও, তোমাদের যারা মা বাবার এখানে নেই, তোমরা কথা বলো যে সবাই মিলে একটা টিম করে, যে আইজল যে টুর্নামেন্ট ওটা ডিসেম্বরেই হবে, সবাই মিলে যাও। না খেললে কিন্তু রেটিং বাড়বে না। আর আরেকটা কথা বলি, যেটা জাহান খুব ঠিক কথা বলেছে, যে ওই মোবাইলে চেস খেলে রেটিং বাড়িয়ে ওখানে তোমার কত রেটিং হয়ে গেল সেটা কিন্তু মিনিংলেস। এখানে অনেকের রেটিং হয়তো এখানে 2100-2200 করে নিতে পারো, কিন্তু এটা কিন্তু মিনিংলেস। অ্যাকচুয়াল হচ্ছে ক্লাসিক্যাল চেসে তুমি অন দ্য ফিল্ড, তুমি যখন রুমের মধ্যে খেলছো, অপোনেন্টের সামনে উল্টো বসে খেলছো, তখন কি, যেমন আজকে প্রসেনজিৎ দা এবং মেহেদির খেলাটা আমি শুনছিলাম প্রসেনজিৎ দার কাছে, খেলাটা মেহেদি একমাত্র হেরেছে একটাই কারণে, সেটা হচ্ছে ও কিন্তু খুব ভালো খেলছিল, কারণ ও এক্সপিরিয়েন্স, প্রসেনজিৎ দার এক্সপিরিয়েন্সটা ওকে বাধ্য করেছে একটা ভুল করতে, ঠিক না মেহেদি? তাই এখানে অভিজ্ঞতা কিন্তু খুব দামি। অভিজ্ঞতা কিন্তু বয়স নয় চেসে, অভিজ্ঞতা হচ্ছে কতটা খেলছো, কতটা টুর্নামেন্ট খেলছো। তাই আজকে নেক্সট টুর্নামেন্টটা প্ল্যানিং করুন। আমরা সবাই হয়তো একটু পরে আমরা মিটিংয়ে বসছি, হয়তো এরকম ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট আমরা রেগুলার করার চেষ্টা করব। সামনে আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা রেটিং টুর্নামেন্টটা করব, তখন যাতে আমরা সবাইকে পাই। আজকে নেক্সট টুর্নামেন্ট, তারপর আগরতলা আছে, আগরতলা মনে হয় জানুয়ারিতে টুর্নামেন্ট আছে, সেখানেও সবাই খেলতে যান। আমার ছেলে চেস খেলছে, সবাই জানেন, ও কিন্তু অনেক জায়গায় গেছে, অনেক সময় আমি গেছি, অনেক সময় নিজেই গেছে, কাজের সঙ্গে গেছে, এবং আমরা অনেকটা মজার সময় কাটিয়েছি যখন আমরা একসাথে গেছি। তো সেটাকে অ্যাভেল করুন। তাই গার্জিয়ানদের একটা বিশেষ দায়িত্ব থাকছে আজকে বাচ্চাদেরকে চেস খেলার ব্যবস্থাটা করে দিতে, ওটা কিন্তু বাচ্চারা পারবে না। আজকে গার্জিয়ান স্যাক্রিফাইস না হলে কোনো বাচ্চা কিন্তু খেলাধুলা এগিয়ে যেতে পারে না, এটা কিন্তু মনে রাখবেন। অনেক সময় দূরে যাওয়া সম্ভব না হলেও আমাদের কাছাকাছি টুর্নামেন্টগুলো মিস দেবেন না। তো যা হোক, রুদ্ররাজের কথা বলতে গিয়ে কথাগুলো এসে গেল। করিমগঞ্জ চেস অ্যাসোসিয়েশন চেষ্টা করে যাচ্ছে আমাদের একাডেমিটাকে যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে একাডেমিটাকে আরও বেশি ফুল ফ্লেজেড করে নিতে।
এখন আমি গার্জিয়ানদের একটা প্রশ্ন এখানে করতে চাই, আপনাদের কজনের বাচ্চা এখানে খেলছে জাস্ট একটু যদি আমায় বলেন, কারণ একটু পর আমি একটা মিটিংয়ে বসছি, এর জন্য জানতে চাইছি গার্জিয়ানরা কারা আছেন এখানে? 8-10 জন তো আছেন, ঠিক আছে। আপনারা একাডেমিতে কি চেঞ্জ চাইছেন বলুন তো, মানে কি যেভাবে ক্লাস হচ্ছে বা আপনাদের কিছু হলে আমায় বলুন, কারণ আমি এজ এ প্রেসিডেন্ট আমারও এটা জানা দরকার, কি চেঞ্জ আপনারা, কি পরিবর্তন চাইছেন, কিছু ডেভেলপমেন্ট কিছু কি চাইছেন না আপনারা খুশি সবাই? টুর্নামেন্টগুলো আরো একটু র্যান্ডম হলে বোধহয় ভালো, আমি যেটা ফিল করি। আচ্ছা, আর শেখানোর ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন, কোনো সাজেশন স্যার আপনি বলুন, আপনি তো সব থেকে পুরনো। জাহান স্যার যেভাবে করান ক্লাসগুলো, পাজল সলভিং, না টেকনিক্যাল ব্যাপারটা ওরা জানে, ওইটাতে আমি যাচ্ছি না, ওইটা ওরা জানে, এটা আমি এটাতে ইন্টারফেয়ার করবো না। আমার মনে হয় একাডেমিতে আমাদের কিছু আরও ইকুইপমেন্টস, কিছু সুযোগ সুবিধা বাড়ালে ভালো হয়, যেমন একটা ইলেকট্রনিক্স বোর্ড বা এরকম যদি কিছু আমরা করতে পারি। এখন বোর্ড এনেছিল ম্যানুয়াল, সেই সঙ্গে হ্যাঙ্গিং বোর্ড শেখাচ্ছে, ম্যাগনেটিক বোর্ড যেটা, আমরা যদি এখানে আরও কিছু করতে পারি ইন ফিউচার, আমাদের কিছু প্ল্যানিং থাকবে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ইউজ করে যদি আমরা করতে পারি, তখন কিন্তু আপনাদের সাহায্য লাগবে, বুঝতেই পারছেন, তখন আমরা আপনাদের সাথে কথা বলবো। আর সব গার্জেনদের একটা কথা আমি বলছি, একাডেমিটা চালু থাকার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আজকে এতগুলো বাচ্চা খেলছে একমাত্র কিন্তু একাডেমিটা চালু আছে দেখে, এবং একাডেমিটা চালু থাকার জন্য একটা ব্যাপার করতে হবে যে চেসকে আপনাদের কিন্তু অনেকটা ইম্পর্টেন্স দিতে হবে। যে সময়টা একাডেমিক টাইম, সেই সময়টা কিন্তু অন্য কিছু ব্যাপারে বাচ্চাকে এনগেজ করবেন না, সেটা একটু খেয়াল রাখবেন। আমরা অনেক সময় প্রায়োরিটি সেটিং, আমরা কোনটাকে প্রায়োরিটি দেবো, যেমন রুদ্ররাজের বিষয়ে আমি একটা কথা বলতে পারি, রুদ্ররাজ ক্লাস 8-এ উঠেছে, 9-10 মেট্রিক দেবে, পড়াশোনার চাপ থাকবে, কিন্তু তখন যাতে খেলাটা ছেড়ে না দেয়, সেটা অনেকের ক্ষেত্রেই হয়েছে, সেটা আমার ছেলের ক্ষেত্রেও হয়েছে। ও একটা সময় পরে বলেছে আমি এখন আর খেলছি না, আমি তারপর খেলবো, এই জায়গাটা ভুল নিজেদের মধ্যে। রুদ্ররাজ বুঝতে পারছো আমার কথাটা, পড়াশোনাটাও চালিয়ে যাবে, কারণ জীবনে নিশ্চয়ই আমরা মধ্যবিত্ত ঘরের সবাই, আমরা পড়াশোনাটাকে ছাড়বো না, পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাবে, কিন্তু চেস খেলাটা যাতে কিছুটা প্র্যাকটিস করতে থাকো, সেটা কিন্তু করতে থাকবে। আজকে যেমন ধরেন এক্সাম্পল, আমার বল্লের সিং, বল্লের সিং কিন্তু একজন টিচার বাই প্রফেশন, ও কিন্তু সে সময় ম্যানেজ করে অনেকগুলো টুর্নামেন্ট খেলছে, এবং সেই সাথে ওর মেয়েকেও ও নিয়ে আসছে, কিছুদিন পর হয়তো বাবার মেয়ে একসাথে টুর্নামেন্ট খেলতে যাবে। তাই গার্জিয়ানের ইনভলভমেন্টটা সব থেকে, তাই একাডেমিতে আমরা আরও কিছু কিছু চেঞ্জ করার চেষ্টা করব, এবং কিছু কিছু চেঞ্জ করতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট কী জিনিস সেটা আপনারা সবাই জানেন, আমরা কখনোই একাডেমিতে আমরা খুব বেশি চার্জ করি না, আমরা মিনিমাম চার্জ নিয়ে করছি। তার মধ্যে অনেকেই ধরুন আমরা হয়তো অনেক সময় কি স্বরূপ কথাটা ঠিক, আমি গার্জিয়ানদের সাথে কথা বলছি, অনেক সময় আমাদের রেগুলার আমরা হয়তো নিচ্ছিও না, রিসিভও করছি না, তো সেটাকে আমরা একটু সিস্টেমেটিক করতে চেষ্টা করব, কারণ এটা না হলে আমরা একাডেমিটাকে চালিয়ে যাওয়া আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে। আর করিমগঞ্জ চেস আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের যে একাডেমিটা আছে, সেটাই একমাত্র একাডেমি যেখান থেকে বাচ্চারা বেরিয়ে আসছে আমাদের এই শ্রীভূমিতে। এটাকে আমাদের আরও ফুল প্রেজেন্ট করার জন্য আপনাদের সাথে আমাদের বসতে হবে। আর টুর্নামেন্ট ছাড়াও কখনও যদি এরকম কোনো কিছুতে আমি গার্জিয়ানদের ডাকি, আপনারা প্লিজ সেদিন একটু আসবেন। আমরা হয়তো টুর্নামেন্ট আছে বা ধরুন একাডেমি আছে, তখন আপনারা আসছেন, আমরা একাডেমির দিনেই ডাকবো যখন বাচ্চাদের নিয়ে আসছেন, আমরা হয়তো আপনাদের সাথে একটু আলাদাভাবে বসতে পারি আগামী বছরের প্রথম দিকে, কারণ আমারও নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে, এই একাডেমিটাকে এত দারুণ কাজ করছে, আরেকটু প্রফেশনাল করা যায় কি না, আরেকটু সিস্টেমেটিক করা যায় কিনা। কখনো এরকম হলে আমরা বাইরে থেকে ধরুন একজন কোচ নিয়ে এলাম 2 দিনের জন্য, ধরুন একজন বাইরের ভালো প্লেয়ার নিয়ে এলাম, ভালো কোচিং যে করছে, কিন্তু ওকে যখন আমরা নিয়ে আসবো, ওর জন্য তো একটা কিছু একটা, ওকে তো একটা সাম্মানিক দিতে হবে, এমনিতে তো আসবে না, আসা যাওয়ার খরচ হচ্ছে, থাকার খরচ, তখন আমরা সবাই মিলে সেটাকে একটু ম্যানেজ করতে হবে, না হলে আমরা এটা করতে পারবো না। কারণ এগুলো আমরা কেন করব, এই বাচ্চাগুলো যাতে ভবিষ্যতে এখান থেকে রেটেড প্লেয়ার এবং গ্র্যান্ড মাস্টার তৈরি হয়ে আসে। ঠিক আছে, আশা করছি আপনারা সবাই অ্যাসোসিয়েশনের সাথে থাকবেন। আর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে, সভাপতি হিসাবে একটা জিনিস আমি চাই, গার্জিয়ান ইনভলভমেন্ট উইথ অ্যাসোসিয়েশন। আমরা যখন আগামী টুর্নামেন্টগুলো করব, আপনাদের যখন ডাকবো, শুধু বাচ্চাদের খেলার সময়টুকু না, এমনিতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন সিদ্ধান্ত, কারণ আপনারাই হচ্ছেন আমাদের ভরসা। কারণ যদি বাচ্চারাই না খেলে, যদি প্লেয়ারই না থাকে, সেই অ্যাসোসিয়েশন দিয়ে তো কিছু কাজ হবে না। তো এটুকু আমি বলছি, এটুকু প্রত্যাশা আপনাদের কাছে আমার থাকলো। আশা করছি আপনাদের কাছ থেকে যেরকম সহযোগিতা পাচ্ছি সেরকম সহযোগিতা পাবো। এখন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে। যারা আজকে পুরস্কার পেয়েছো বিভিন্ন ক্যাটাগরিতে, তোমাদের সবাইকে ধন্যবাদ। এই টুর্নামেন্ট আমরা রেগুলার করার চেষ্টা করবো, আমরা করছি হয়তো 4 মাস 6 মাস পরপর করছি, যেটা আপনি বলছিলেন, আমরা রেগুলার করার চেষ্টা করব। আর সব থেকে বড় কথা, যারা পুরস্কার পাওনি আজকে, তোমরাও কিন্তু এটা ভাববে না যে তোমরা আজকে পাওনি দেখে আগামী দিন পাবে না, এটা কিন্তু কখনোই ভাববে না। তোমরা যে আজকে পার্টিসিপেট করেছো, যে অভিজ্ঞতাটি নিয়েছো, সেটাকে কাজে লাগাও। আগামী দিন তোমরা আরও অনেক বেশি উন্নতি করবে, অনেক বেশি পুরস্কার পাবে, এটুকু আমার শুভেচ্ছা।
এটুকু আমার প্রত্যাশা তোমাদের সবার কাছে। শুধু একটাই বলছি তোমাদের, চেসটা খেলার জন্য সময় দিতে হবে, বাড়ি থেকে সময়টুকু দিতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে, আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এটুকু বলে আমি এখন থামছি। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।